তারপর কি অবস্থা আপনার? শরীরটা ভালা? মনটা ভালা? গত কয়েকদিন ধরে অনেকেই আমারে কইতাছেন যে মাল্টিপারপাস নিয়ে যদি কিছু আলোচনা করি তাহলে ভালো হয়। তো ওকে, আপনাদের কথাই সই। আজকে মাল্টিপারপাস নিয়ে তাহলে কিছু আলোচনা করবো। তো তার আগে একটু বাউলি মেরা লই। মানে ডেস্টিনি গ্রুপে এখন তো মানে হেভি বাউলি চলতেছে। বাউলি বুঝছেন তো, মানে ওই যে কে কোন দিক দিয়ে কার লগে গোপন মিটিং করতেছে, কে কোন দিক দিয়ে কার লগে ফোনে ঘুটু করতেছে, কে কোন দিক দিয়ে কার লগে ওই তলে তলে লিয়াজও করতেছে, মানে বিশাল মানে মেলা কিচ্ছা কাহিনী আর কি। মানে উড়াধুরা পুরা গ্রুপে এখন উড়াধুরা বাউলি চলতেছে আর কি, সব দিক দিয়া। তো আমরাও চলেন একটু হালকা বাউলি মেরা লই। মানে ওই যে ওই কে কার মানে ধুলাই অন্ধকার শুনছেন না? বিষয়টা এখন ওই রকম এসে দাঁড়াইছে আর কি, যে কে কোন দিক দিয়া কোনটা কি করতেছে বোঝা মুশকিল। হ্যাঁ। তো এখন মানে খুবই ইন্টারেস্টিং একটা পরিস্থিতি যাইতেছে। আহ, সব খবরই আমরা পাই, কম বেশি সব খবরই আমরা পাই, তো সব কথা তো আর কন যায় না। যেটা কন যায় সেটা কই, যেটা কন যায় না এটা না কইয়া থাকি আর কি। যাই হোক, আমি আপনাদের ডেস্টিনির ফারুকদের নিয়ে একটা গল্প কইছিলাম, মনে আছে আপনাদের? ওই যে ডেস্টিনির ফারুকের গল্প। ওই যে পারুক আর না পারুক, মানে নাম রাখছে ফারুক, মনে আছে আপনাকে ওই গল্পটা? তো এই ফারুকেরা, হ্যাঁ, এরা এখন সম্পদ রক্ষার নামে এখন মেলা দৌড়ঝাঁপ করতেছে, মেলা দৌড়াইতেছে, মেলা কিচ্ছা কাহিনী করতেছে। আপনারা তো দেখতেছেনই, মানে মোটামুটি এরা এখন মানে সব সম্পদ রক্ষা করে ফেলাইতেছে। ওই কক্সবাজারের হোটেল বলেন, তারপরে আপনার ঢাকার সম্পদ বলেন, চিটাগাং, রাজশাহী, খুলনা, মানে সব কিছু, সব জেলার সব সম্পদ টম্পদ এরা মোটামুটি রক্ষা করে ফেলাইতেছে। তো ওই যে ডেস্টিনি যে ফারুক আছে, এই এদেরকে মানে এই গোষ্ঠীটারে আমি একটা নাম দিছি, কি নাম বুঝছেন তো? এটা হলো খাইট্টা খাওয়া অ্যাসোসিয়েট, মানে খাইট্টা খাওয়া অ্যাসোসিয়েটস। ওই যে কাজের বিনিময়ে খাদ্যর মতো আর কি, যে খাইট্টা খাওয়া অ্যাসোসিয়েটস। মানে ধরেন যেই কাজটা করার কথা আমাদের মালিক পক্ষের, যেমন ধরেন হাইকোর্ট অ্যাপয়েন্টেড বোর্ডের যেই কাজটা করার কথা ধরেন পরিচালকদের, সেই কাজটা করা ওই করতেছে ওই যে খাইট্টা খায় অ্যাসোসিয়েটস, মানে ফাও ফাও কামলা খাটতেছে আর কি। তো ঠিক আছে, হেরা ফাও ফাও কামলা খাটুক, আমগো তো সমস্যা নাই, খাইট্টা খাইট্টা খাইতেছে, এগুলো নিয়ে একটু পরে আলোচনা করবো। আহ, তার আগে কিছু কাজের আলোচনা সেরে নেই। আমাদের বর্তমান যেই মার্কেটিং প্ল্যান এবং বর্তমান যে মার্কেটিং প্ল্যান অনুযায়ী আমরা যে কাজগুলো করতেছি, এই কাজগুলোর ক্ষেত্রে নতুন যে আপডেটগুলো গত কয়েকদিনে হয়েছে এগুলো একটু আপনাদের সাথে শেয়ার করি। আপনারা অনেকে তো দেখেন না, আহ, সৌদি আরব থেকে মোস্তফা মেম্বার বলছেন, সালাম আলাইকুম ভাই, কাল কেমন আছেন? কালকে একজন বলেছে যে আমাদের একজন মানসিক ডায়মন্ড, মানসিক রোগী ডায়মন্ড আছে। ও ভাই, ঠিক কইছেন, মানসিক, আমাদের একজন ডায়মন্ড আছে মানসিক রোগী। নামটা কইতে হেভি ইচ্ছা করতেছে, মুখ কুরকুরাইতেছে, কিন্তু কইতেছি না। মুরব্বীরা তো স্পষ্ট নিষেধ করছে কারণ নাম টাম ধরে কিছু কইতে না, এর লেগে কিছু কই না আর কি। হ, আমগো একজন মানসিক রোগী ডায়মন্ড আছে। সমাজদার কে লিয়ে ইশারায় কাফি, আপনারা বুঝে লইয়েন আর কি। যে কাজের আলাপে যেটা ছিলাম সেটা আলোচনা করি। যেমন আমাদের এই যে ইউজার আইডিতে নতুন যে জিনিসটা যুক্ত হয়েছে সেটা হলো অ্যাড ডিস্ট্রিবিউটর। এটা আপনারা অনেকেই দেখছেন, মানে নতুন জয়েনিংয়ের জন্য অ্যাড ডিস্ট্রিবিউটরের যে অপশনটা সেটা কিন্তু চালু হয়েছে। আর কি কি চালু হয়েছে? অ্যাড কাস্টমার, এটাও কিন্তু আরেকটা অপশন চালু হয়েছে। মানে ধরেন আমাদের এইখানে এখন একজন ব্যক্তি ডিস্ট্রিবিউটর হইতেই হবে এমন কোনো কথা কিন্তু নাই। উনি চাইলে শুধু প্রোডাক্ট কিনে কাস্টমার হিসেবেও থাকতে পারে, যেটা আগের কিন্তু এই সুযোগটা ছিল না। এটা কিন্তু একটা দারুণ সুযোগ। এই অ্যাড কাস্টমার এটাও কিন্তু এটার ভিতরে কি হয়েছে, যুক্ত হয়েছে। 3 নাম্বার, অ্যাড প্লেসমেন্ট। মানে আপনি যে প্রোডাক্টটা সেল করলেন ওইটা আপনি কোথায় প্লেস করবেন, লেফট রাইটে বা মানে আপনার বিজনেস সেন্টারের ঠিক কোন পাশে আপনি এটা সেট করবেন, সেই অ্যাড প্লেসমেন্টও কিন্তু কি যুক্ত হয়েছে। এটাও কিন্তু একটা আপডেট। ইউজার আইডিতে ডেস্টিনি 2000 লিমিটেড পুরোটা যুক্ত হয়েছে আমাদের, যার যার ইউজার আইডিতে যেটা,
চাঁপাইনবাবগঞ্জ থেকে জমশেদ আলী বলেছেন লিডার নাম সারা চালান। হ হ নাম সারে নাম সারাই চালাইতেছি। মুরব্বীরা তো নিষেধ করছে, এখন কি করবো, কইতে তো হেভি মন চাইতেছে কিন্তু কইতেছি না আর কি। যাই হোক, আপনারা বুঝলেন। তো ইউজার আইডিতে ডেস্টিনি 2000 লিমিটেড পুরোটা যুক্ত হয়েছে কিন্তু আমাদের যার যার ইউজার আইডিতে। আগে কিন্তু শুধু ডেস্টিনি লেখা ছিল, তো এটা কিন্তু খুব চমৎকার। ইউজার আইডিতে পুরো ডেস্টিনি 2000 লিমিটেড যুক্ত হয়েছে। আপনারা লগ ইন করলেই দেখবেন ওই যে বাম পাশে কর্নারে ডেস্টিনি 2000 নিচে লিমিটেড লেখা। তো এখানে আমি বর্তমান হাইকোর্ট অ্যাপয়েন্টেড বোর্ড এবং আমাদের ম্যানেজিং কোঅর্ডিনেটর জনাব আশরাফুল আমিন ওনাদের কাছে এই ব্যাপারে একটি আবেদন করতে চাই। বিষয়টা বিবেচনা করলে জিনিসটা হয়তো বা ভালো হবে। যেমন ডেস্টিনি 2000 লিমিটেডের ডেস্টিনি 2000 উপরে আর লিমিটেড ছোট্ট করে লেখার নিচে, এটা এরকম না করে পুরা ডেস্টিনি 2000 লিমিটেড যদি এক লাইনে করা হয় তাহলে জিনিসটা কিন্তু খুবই অ্যাস্থেটিক হয়। পাশাপাশি লিমিটেডের যে ফন্ট, এই ফন্ট সাইজটা ছোট না করে ওইটাও যদি সেম ফন্ট, মানে ডেস্টিনি 2000 লিমিটেড পুরা ফন্টটাই যদি সমান তালে হয়, সমান সাইজ হয়, এবং ডেস্টিনির পর একটা ছোট্ট হাইফেন যদি দেওয়া হয়, তাহলে জিনিসটা মনে হয় আরও অ্যাস্থেটিক হবে। আশা করি হাইকোর্ট অ্যাপয়েন্টেড বোর্ড এবং ম্যানেজিং কোঅর্ডিনেটর জনাব আশরাফুল আমিন আশা করি এই বিষয়টি বিবেচনা করবেন। এর বাইরে আরেকটা জিনিস আমরা দেখলাম, নতুন আপডেট, যে আমরা আমাদের ইউজার আইডি লগ আউট করার সময় আগে কিন্তু আমাদের নাম শো করতো না, এখন কিন্তু নাম শো করে। এটা কিন্তু খুব চমৎকার। আমাদের লগ আউট করতে গেলে যে ওই উপরে ক্লিক করতে আপনি যখন যাবেন দেখবেন লগ আউটের পাশে নামের একটা অপশন আছে, নাম লেখা আসে, নিজের নাম, যে যে আইডিতে আছেন সেই আইডির নাম, আর নিচে লেখা থাকে শুধু ডিস্ট্রিবিউটর। এখানেও আমাদের একটা আবেদন হাইকোর্ট অ্যাপয়েন্টেড বোর্ডের প্রতি এবং আমাদের দায়িত্বশীলদের প্রতি, যে নামের পাশাপাশি যদি পদবিটাও ব্যবহার করা হয় তাহলে মনে হয় জিনিসটা আরও সুন্দর হবে বা আরও শ্রুতি দৃষ্টি মধুর হবে। কীরকম, যেমন ধরেন মিস্টার এক্স, ওনার নাম দেওয়া আছে, লগ আউট করতে গেলে ওনার নামটা এখানে দেওয়া আছে, আর নিচে লেখা আছে শুধু ডিস্ট্রিবিউটর। তো সিলভারের আগ পর্যন্ত যারা আছেন তাদের ক্ষেত্রে না হয় ডিস্ট্রিবিউটর থাকলো, কিন্তু সিলভার প্লাস যারা আছেন, যেমন যিনি সিলভার, তার ক্ষেত্রে যদি বলা হয় যেমন মিস্টার অমুক, নিচে যদি লেখা থাকে সিলভার এক্সিকিউটিভ, তাহলে লগ আউট অপশনে উনি যখনই যাবে তখনই উনি দেখবে ওনার নাম, আবার লেখা যাবে যে ওনার পদবি। তো জিনিসটা মনে হয় আরও মানে আকর্ষণীয় হবে। তো সেই ক্ষেত্রে আমাদের ওই যে ওই লগ আউট যে জায়গাটা, ওই লগ আউটের জায়গাটায় ডিস্ট্রিবিউটরের নাম যেহেতু দেওয়া হয়েছে, পাশাপাশি যদি পদবিটাও যুক্ত করে দেওয়া হয়, সিলভারের আগে যারা তাদের জন্য ডিস্ট্রিবিউটর লেখা আছে ওকে, সিলভার প্লাস যারা তাদের ক্ষেত্রে যদি যার যার পদবি দিয়ে দেওয়া হয় তাহলে জিনিসটা মনে হয় আরেকটু ইন্টারেস্টিং হবে এবং সেই ক্ষেত্রে এটা আরেকটু আকর্ষণীয় হবে। এক্ষেত্রেও হাইকোর্ট অ্যাপয়েন্টেড বোর্ড এবং ম্যানেজিং কোঅর্ডিনেটরের সদয় দৃষ্টি আকর্ষণ করছি। আরেকটা বিষয়, আমাদের যেই প্রোডাক্টগুলো এই পর্যন্ত, আমি প্রোডাক্ট নিয়ে কিছু ডিসকাশন এখন করব। আমাদের প্রোডাক্টগুলো টোটাল 27 প্রোডাক্ট নাও শোয়িং অন আওয়ার ওয়েবসাইট। তো এই 27টা প্রোডাক্টের ক্ষেত্রে আমরা বিভিন্ন প্রোডাক্টে অন্যান্য ওয়েবসাইটে যেরকম দেখি যে লেখা থাকে কিন্তু কোনটা সোল্ড আউট আর কোনটা অ্যাভেলেবল, তো আমাদের এখানেও এটা কিন্তু লেখা নাই। তো আমাদের এই প্রোডাক্টগুলোতে যে প্রোডাক্টগুলো শো করছে আমাদের ওয়েবসাইটে, ওই প্রোডাক্টগুলোতে যদি এই জিনিসটা অ্যাডজাস্ট করে দেওয়া হয় যে সোল্ড আউট অথবা অ্যাভেলেবল, যেমন যেটা সোল্ড আউট হয়ে গেছে লেখা থাকলো সোল্ড আউট, তার মানে আমরা বুঝে নেব যে এটা অলরেডি সোল্ড আউট, এটা এখন এই মুহূর্তে প্রোডাক্ট লিস্টে অ্যাভেলেবল না। আলমাসউদ্দিন লিখেছেন পুরানা পল্টন থেকে, দেখছি চমৎকার ফিউচার অ্যাড হচ্ছে। জি জি, চমৎকার ফিচার অ্যাড হচ্ছে, থ্যাংক ইউ। মফিদুল ইসলাম সালাম দিয়েছেন, জি ওয়ালাইকুম সালাম। তো প্রোডাক্টের গায়ে যদি সোল্ড আউট অপশনটা লিখে দেওয়া হয়, আবার অ্যাভেলেবল মানে সোল্ড আউট অবলিক অ্যাভেলেবল এরকম থাকলে যে জিনিসটা হবে আরেকটু স্মার্ট হবে বিষয়টা, কারণ অন্য সাইটগুলোতেও এরকম কিন্তু লেখা থাকে যে কোনটা অ্যাভেলেবল এবং কোনটা সোল্ড আউট। তো আমাদের এখানে আশা করি এই একটা অপশন যদি যুক্ত করে দেওয়া হয় জিনিসটা আরও শ্রুতি মধুর হবে, দৃষ্টি মধুর হবে বা আকর্ষণীয় হবে। তো এই ক্ষেত্রে আমরা আমাদের হাইকোর্ট অ্যাপয়েন্টেড বোর্ড এবং ম্যানেজিং কোঅর্ডিনেটরের সদয় দৃষ্টি আকর্ষণ করছি। যাই হোক, মোহাম্মদ আলী ভাই মানিকগঞ্জের পিএইচডি লিখেছেন এনএফসি নিয়ে কিছু বললে ভালো হয় বোরহান ভাই। জি ঠিক আছে, এনএফসি নিয়ে একটু কথা বলবো, ঠিক আছে। তো দেখেন এই প্রোডাক্ট লিস্টে নতুন সংযোজন যেটা, আমাদের আসলে টোটাল প্রোডাক্ট কয়টা এই মুহূর্তে মার্কেট প্লেসে আছে জানেন, মানে আমাদের ওয়েবসাইটে আছে জানেন না? তো আপনারা তো ওই যে কেসকে মেরে বসে রয়েছেন, আপনাকে ভয় ভীতি কাটছে এখনো,
মানে যে ভয় ভাঙছে না, এখনো ভাঙে নাই। যাই হোক, ভাঙবো, আরো কিছু আলোচনা আছে সামনে করবো, এগুলো শুনলে আশা করি আপনাকে ভয় ভীতি আরো ভাঙবো। যাই হোক, প্রোডাক্ট লিস্টে নতুন কি কি সংযোজন হয়েছে গত কয়েকদিনে, আমি যদি বলি টুথপেস্ট এবং স্যান্ডেলউড বার, এটা আমাদের একটা নতুন প্রোডাক্ট সংযোজন হয়েছে 10 পয়েন্টের। দেখছেন এটা? দেখেন নাই না? ভয়ে আছেন কি কি ভয়ে আছেন? 10 পয়েন্টের প্রোডাক্ট যুক্ত হয়েছে টুথপেস্ট প্লাস স্যান্ডেলউড বার, এটা একটা নতুন প্রোডাক্ট যুক্ত হয়েছে। আর কি যুক্ত হয়েছে? 10 পয়েন্টের একটা ফেস ওয়াশ যুক্ত হয়েছে, নিমের ফেস ওয়াশ, এটা আমাদের নতুন প্রোডাক্ট। আর কি কি প্রোডাক্ট যুক্ত হয়েছে? 500 পয়েন্টের একটা হেলথ প্যাকেজ যুক্ত হয়েছে, মানে যে জয়েনিং প্রোডাক্ট যেটা আর কি, এটা হলো আপনার হেলথ প্যাকেজ যুক্ত হয়েছে 500 পয়েন্টের, এটাও একটা নতুন প্রোডাক্ট। তারপর সিয়া সিড এবং ক্লোভস, ক্লোভস বুঝছেন তো, ওই যে লবঙ্গ, লং লং লং, ওই যে নাক নাক ফুলের লাহান যে লবঙ্গ মানুষে কয় না, লং কয় না, লং এলাচি দারচিনি, ওটাই আর কি ক্লোভস। তো সিয়া সিড তো চিনি নি, সিয়া সিড আর ক্লোভস মিলে একটা 10 পয়েন্টের একটা নতুন আইটেম প্রোডাক্ট লিস্টে যুক্ত হয়েছে। এটা দেখছেন কিনা জানি না, দেখবেন কেমনে? ডরাই বয়ে আছেন ঘরের মধ্যে, দেখবেন কেমনে আপনারা? তারপরে আরএফএল এর লাঞ্চ বক্স 6 পয়েন্টের একটা প্রোডাক্ট আসছে। তার মানে কি, আরএফএল এর সাথে আমাদের চুক্তি হয়ে গেছে, এটা তো দেখছেনই গত 2-1 দিনে সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে তো আপনারা দেখছেন আরএফএল এর সাথে অলরেডি একটা ব্যবসায়িক ডিল কিন্তু হয়েছে। আরএফএল এর যে প্রোডাক্ট যেগুলো আছে এগুলো ধীরে ধীরে আমরা সবই সেল করতে পারবো। 33,000 প্রোডাক্ট আরএফএল এর, মেবি কম বেশি আছে আমাদের ম্যানেজিং কোঅর্ডিনেটরের বক্তব্য থেকে আমরা যেটা জানলাম। তারপরে আরএফএল এর ফুড ক্যারিয়ার নতুন আরেকটা প্রোডাক্ট আসছে 4 পয়েন্টের। ফুড ক্যারিয়ার বুঝছেন তো, ওই যে টিফিন ক্যারিয়ারের মতো আর কি, মানে খাউন টাউন নিয়ে যে টিয়া করে ওইটা আর কি ফুড ক্যারিয়ার। তাহলে দেখেন এই যে নতুন নতুন আরও প্রোডাক্ট আসলো, এই প্রোডাক্টগুলো সম্পর্কে আমাদের বেসিক ধারণা আমাদের নেওয়া উচিত। আমরা ওই বেসিক ধারণাগুলো বাদ দিয়া আমরা হুতাশে টেনশনে মানে মেলা মেলা টেনশন কিচ্ছা খাই নিয়ে। যাই হোক, আর কি কি আপডেট দেখেন দেখি। মানে কোম্পানি আছে আপডেট নিয়ে, আর আপনি আছেন টেনশন নিয়ে। প্রোডাক্ট লিস্টে আর কি কি যুক্ত হয়েছে, এই সার্বিক প্রোডাক্ট যদি আমরা এবার একটু পোস্টমর্টেম করি টোটাল, তাহলে আমাদের টোটাল পণ্য সংখ্যা এই মুহূর্তে 27টা, 27 প্রোডাক্ট। আব্দুল আহাদ লিখেছেন, ডেস্টিনি বা এমএলএম নিয়ে বাংলাদেশের বিজ্ঞ আলেম এবং সৌদি আরব শরিয়া কাউন্সিল হারাম বলেছে। যাই হোক, হারাম হালাল এটা অবশ্যই তর্ক সাপেক্ষ, যুক্তি সাপেক্ষ একটা বিষয়। এটা নিয়ে হয়তোবা যারা ধর্মীয় জ্ঞান বেশি রাখেন ওনারা ভালো বলতে পারবেন। তবে আমরা যেটা এখন দেখতে পাচ্ছি যে আমি একজনের কাছ থেকে টাকা দিয়ে একটা পণ্য বিক্রি করতেছি, এটা হারাম হওয়ার কোনো সুযোগ আছে বলে আমি মনে করি না। মানে একজন আমার কাছে এসে টাকা দিচ্ছে, দিয়ে তার পণ্য নিয়ে নিচ্ছে, পার্থক্যটা হলো যেটা দোকান থেকে নিত সেটা অনলাইন থেকে নিচ্ছে আমার মাধ্যমে। তো সেই ক্ষেত্রে এটা হারাম আমার দৃষ্টিতে মনে হয় না। যাই হোক, বাকিটা যারা বিজ্ঞ আলেম সমাজ আছেন ওনারা বলতে পারবেন হারাম হালাল। আর বাংলাদেশে হাজার হাজার মানুষ ঘুষ খাইতেছে, মদ খাইতেছে, আকাম কুকাম করতেছে, এগুলো নিয়ে মানে কোনো সমস্যা নাই। ডেস্টিনির কাজ হালাল না হারাম এটা নিয়ে অনেকের টেনশন আর কি। যাই হোক, আমরা আলেম সমাজের বিজ্ঞ আলেম সমাজই সেটা তারা ভালো বুঝবেন, তারা বিবেচনা করবেন বিষয়টা। যাই হোক, তো আমরা এখন তাইলে আমাদের পয়েন্টের এই প্রোডাক্টগুলোর আমরা পোস্টমর্টেম করতেছিলাম যে এই মুহূর্তে তাহলে আমাদের টোটাল প্রোডাক্ট কয়টা? 27টা প্রোডাক্ট। কি কি আসেন আমরা এবার একটু ক্যাটাগরাইজ করি পয়েন্ট অনুযায়ী। 500 পয়েন্টের প্রোডাক্ট আছে এই মুহূর্তে আমাদের 5টা, মানে জয়েনিং প্রোডাক্ট এই মুহূর্তে তাহলে আমাদের কয়টা? 5টা। 200 পয়েন্টের প্রোডাক্ট আছে কয়টা? একটা। 150 পয়েন্টের প্রোডাক্ট আছে কয়টা? একটা। 50 পয়েন্টের প্রোডাক্ট আছে 2টা। তারপর 25 পয়েন্টের প্রোডাক্ট আছে 3টা। 10 পয়েন্টের প্রোডাক্ট আছে 13টা। 6 পয়েন্টের প্রোডাক্ট আছে একটা, এবং 4 পয়েন্টের প্রোডাক্ট আছে একটা। এই হলো মোট 27টা প্রোডাক্ট। তো এই যে এই প্রোডাক্টগুলো সম্পর্কে আমাদের স্পষ্ট ধারণা রাখা উচিত না, এবং এই প্রোডাক্টগুলো সম্পর্কে আমাদের স্পষ্ট নলেজ নেওয়া উচিত না। আদারওয়াইজ সেল করবেন কেমনে, এগুলো সম্পর্কে তো ভালো ধারণা রাখতে হবে। আর এগুলো ভালো ধারণা রাখার কিন্তু ট্রেনিংয়ের প্রয়োজন, সেগুলো হয়তো বা সামনে শুরু হবে। কিন্তু আমাদের যার যার ওয়ালেটে ঢুকে প্রতিনিয়ত প্রোডাক্ট কী কী আসলো, কোন প্রোডাক্টের প্রাইস কত, পয়েন্ট কত, এগুলো সম্পর্কে ধারণা নিতে তো আর এত কঠিন কিছু না, যার যার আইডি থেকে ঢুকে গেলেই তো হয়। কিন্তু সেটাও তো কি আমরা করতেছি?
আমরা অনেকেই তো করতেছি না, এটা করেন। আমি বলবো যার যার আইডি থেকে এই বিষয়গুলো প্রতিনিয়তই স্টাডি করেন, যার যার মতো করে ঢুকবেন, প্রতি মুহূর্তে দেখবেন, এবং তাহলে বেসিক কিছু ধারণা পাবেন যে অ্যাকচুয়ালি আমাদের মার্কেট প্লেসটা আসলে দিনকে দিন কত বড় হইতেছে। এটা ওই যে বেকুবের গোষ্ঠী তো এখনো টের পাইতেছে না কত বিশাল একটা অর্গানাইজেশন ডেভেলপ হইতে যেতেছে, বেকুবের গোষ্ঠী তো লাভ হইতেছে। যাই হোক, এটা নিয়ে পরে একটু পরে আলোচনায় আসবো। এবার আসি কমিশন ডিস্ট্রিবিউশনের সর্বনিম্ন একক, সেটা নিয়ে কি কঠিন লাগতেছে? আচ্ছা, কঠিন যদি লাগে তাহলে একটু বুঝাই কই। কমিশন ডিস্ট্রিবিউশনের সর্বনিম্ন এককটা, এটা একটু সহজ ভাষা যদি বলি, যেমন দেখেন আমাদের আগের মার্কেটিং প্ল্যানে সর্বনিম্ন কত পয়েন্ট না হইলে টাকা টোকা ডিস্ট্রিবিউশন হইতো না, টাকা ডিস্ট্রিবিউশন হইতো না। সর্বনিম্ন 500 পয়েন্টের একটা প্রোডাক্ট হইতে হইতো, তাই না? মানে 500 পয়েন্টের একটা প্রোডাক্ট যতক্ষণ পর্যন্ত ড্রপ না হবে ততক্ষণ পর্যন্ত এই টাকাটা উপরে কমিশন বন্টন করা সম্ভব হবে না। এটা ছিল না? মানে আগের কমিশন ডিস্ট্রিবিউশনের সর্বনিম্ন একক বা ইউনিট ছিল 500 পয়েন্ট। বিষয়টা এরকম না? আচ্ছা, আমি যতদূর বুঝতে পারতেছি, যেহেতু এখন 6 পয়েন্টের প্রোডাক্ট এসে পড়ছে, 4 পয়েন্টের প্রোডাক্ট এসে পড়ছে, তার মানে সর্বনিম্ন 4 পয়েন্টের প্রোডাক্ট প্লেসমেন্ট করলেও এই টাকাটা ডিস্ট্রিবিউশন করে দেওয়া সম্ভব। এবং আমি ধারণা করতেছি 4 পয়েন্ট কেন, সম্ভবত 1 পয়েন্টের পণ্য প্লেসমেন্টের মাধ্যমে এটার কমিশন ডিস্ট্রিবিউশন করে দেওয়া হয়তো বা সম্ভব হবে বর্তমান কমিশন ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে। এটা আমার বেসিক ধারণা, কারণ 4 পয়েন্টের পণ্য যেহেতু আমরা দেখতে পাচ্ছি, তার মানে অ্যাটলিস্ট এটা বুঝতে পারতেছি যে সর্বনিম্ন 4 পয়েন্টের প্রোডাক্টও কমিশন ডিস্ট্রিবিউশন করে দেওয়া সম্ভব বর্তমান মার্কেটিং প্ল্যানে। তো আমি ধারণা করছি যে 4 পয়েন্ট না, এটা 1 পয়েন্টেও সম্ভব। মানে সম্ভবত 1 পয়েন্টের প্রোডাক্টের সামনে হয়তো আমরা দেখতে পাবো, যেমন ধরেন 15 টাকা 16 টাকার একটা ধরেন মামের বোতল, সে ফর এক্সাম্পল, এটা আপনি কিনলেন ধরেন 1 পয়েন্ট, পানি খেলেন 1 পয়েন্ট, সাথে সাথে পয়েন্ট হিট হয়ে গেল। তো এটাই একটা নতুন বিশেষত্ব। বাকিটা আমরা ট্রেনিংয়ের মাধ্যমে বা যারা দায়িত্বশীল আছেন, বিশেষ করে আমাদের ম্যানেজিং কোঅর্ডিনেটর যেহেতু টোটাল মার্কেটিং প্ল্যানের সার্বিক বিষয়গুলো ডিল করছেন, আশা করি ওনার সাথে কথা বললে আমরা বা ওনার কাছ থেকে আমরা হয়তো আরও ইন ডিটেল বিষয়গুলো বুঝতে পারবো, ওনার ট্রেনিংগুলো আরও বেশি যদি আমরা পাই। তো আমি ধারণা করছি যে আগে কমিশন ডিস্ট্রিবিউশনের সর্বনিম্ন একক যেটা ছিল 500 পয়েন্ট, 500 পয়েন্টের নিচে কোনো প্রোডাক্ট হলে এইটা পয়েন্ট হিট করানো যেত না। এখন সম্ভবত সর্বনিম্ন 1 পয়েন্টের পণ্য হলেও, জুবেদ আহমেদ শাম্মী মেহেরপুর থেকে লিখেছেন 10 পয়েন্ট আপলোড দেওয়ার পরে কি ট্রিতে আর পয়েন্ট দেখাবে না? হ্যাঁ, দেখাবে না কেন, দেখায় তো। যেমন ধরেন অনেকেরই তো দেখা যায় যে কারো এ মানে টিম এ টিম বি, কারো টিম এতে দেখা যাচ্ছে 20 পয়েন্ট বা 30 পয়েন্ট, কারো আছে যে 25 পয়েন্ট বা 50 পয়েন্ট, কারো আছে যে 100 পয়েন্ট 200 পয়েন্ট, বা আবার কারো আছে এরকম। তো আমি তো অনেকেই দেখতে পাচ্ছি। এগুলো যে আপনারা আপনাদের মতো করে পয়েন্টগুলো দেখে নেন, এবং অনেকেই কিন্তু যার যার আইডি থেকে এটা দেখতে পাচ্ছে। তো জুবাইদ আহমেদ শাম্মী, আপনাকে বলছি আপনি প্রয়োজনে কাস্টমার কেয়ারে এই ব্যাপারটা নিয়ে যোগাযোগ করেন যদি আপনার ক্ষেত্রে পয়েন্ট শো না করে। আর পয়েন্ট শো করার ক্ষেত্রে এটার বেশ কিছু বিষয় আছে, কিছু পাবলিক মানে কিছু আইটি রিলেটেড কিছু ফাংশন আছে। এনিওয়ে, তো আমি যে জিনিসটা বলতেছিলাম যে কমিশন ডিস্ট্রিবিউশনের সর্বনিম্ন একক যদি এখন 1 পয়েন্ট হয়, এটা আমাদের জন্য একটা বিশাল প্লাস পয়েন্ট। যেমন 1 পয়েন্টের পণ্য কিনা খাইলাম, সাথে সাথে পয়েন্ট ডিস্ট্রিবিউশন হয়ে গেল। ওই 500 পয়েন্ট কবে হবে, আমার পয়েন্ট কবে ডিস্ট্রিবিউশন হবে, এটার জন্য আমার আর বসে থাকা লাগলো না। 5 পয়েন্টের পণ্য কিনলাম, 10 পয়েন্টের পণ্য কিনলাম, সাথে সাথে পয়েন্ট হিট হয়ে গেল, কমিশন ডিস্ট্রিবিউশন হয়ে গেল, আমার টাকা আমি পেয়ে গেলাম। ওই 500 পয়েন্ট কবে হবে ওই টেনশন আমার আর করা লাগতেছে না। এটা কিন্তু অত্যন্ত ইফেক্টিভ, এটা কিন্তু অত্যন্ত পারফেক্ট একটা অপশন কিন্তু হতে যাচ্ছে আমাদের এই মার্কেটিং প্ল্যানে। এবং আমি এই বিষয়টাকে খুব দারুণভাবে আমি এই বিষয়টাতে খুব মোটিভেটেড যে সর্বনিম্ন 4 পয়েন্টের প্রোডাক্ট যেহেতু চলে আসছে, 1 পয়েন্টের প্রোডাক্ট থেকে সব পয়েন্টই যদি আপনার সাথে সাথে পয়েন্ট হিট হয়ে যায় এবং সাথে সাথে কমিশন ডিস্ট্রিবিউশন হয়ে যায়, 500 পয়েন্টের প্রোডাক্ট কবে হবে, কখন প্রোডাক্ট মানে কমিশন ডিস্ট্রিবিউশন হবে, এটার জন্য যদি অপেক্ষা করা না লাগে, তাহলে আমি বলবো এটা আমাদের জন্য একটা গ্রেট মানে অ্যাচিভমেন্ট আমি বলবো আমাদের মার্কেটিং প্ল্যানের। জুবেদ আহমেদ শাম্মী লিখেছেন আমার তো আর দেখাচ্ছে না। আচ্ছা, আপনি একটু অপেক্ষা করেন, দেন আপনি কাস্টমার কেয়ারে আপনি যোগাযোগ করেন, ওখান থেকে আপনি একটা সলিউশন পাবেন। অনেকেরই কিন্তু দেখাচ্ছে, আপনারটা দেখাচ্ছে না কেন? কাস্টমার কেয়ারে যোগাযোগ করলে আপনি হয়তো জানতে পারবেন। আচ্ছা,
এবার আসি, গতকালকের একটা ইস্যু দেখলাম, আমার খুব ভালো লেগেছে। আমাদের বোর্ড পরিচালক সহ, আমাদের ম্যানেজিং কোঅর্ডিনেটর সহ, জনাব আশরাফুল আমিন সহ সকলেই দেখলাম মাহতাব সেন্টার পরিদর্শন করেছেন এবং খুব অচিরেই হয়তো বা মাহতাব সেন্টার ওনারা চালু করতে যাচ্ছেন। এটা অত্যন্ত অত্যন্ত আনন্দের বিষয় এবং এই জিনিসটাই আমরা দীর্ঘদিন ধরে আমরা দীর্ঘদিন ধরে এই জিনিসটাই চাচ্ছি যে আমাদের প্রশিক্ষণের ব্যাপারটা এবং আমাদের কাস্টমার সার্ভিসের ব্যাপারটা খুবই জরুরি, খুবই জরুরি। তো দেখলাম যে ওনারা মাহতাব সেন্টার পরিদর্শন করেছেন এবং যতদূর জানতে পারলাম যে দোতলায় কাস্টমার কেয়ারের সার্ভিস শুরু হতে যাচ্ছে এবং 3 তলায় প্রশিক্ষণের ব্যাপারেও একটা প্রস্তুতি চলছে। এটা আমাদের জন্য অত্যন্ত ইফেক্টিভ এবং এই জিনিসটাই আমাদের জন্য দরকার, কারণ আমরা অনেকেই হয়তোবা এনএফসি কার্ড করে ফেলছি, অনেকে হয়তোবা আমরা প্রোডাক্ট কিনতেছি, অনেকে হয়তোবা আমরা ডিন অ্যাক্টিভেশন, ডিন ভেরিফিকেশনের কাজটা করতেছি, কিন্তু প্রাতিষ্ঠানিকভাবে একটা প্রপার গাইডলাইন যদি কন্টিনিউ আমাদেরকে দেওয়া হয় তাহলে আমাদের কাজের গতিটা আরও বৃদ্ধি পাবে এবং আমাদের ব্যবসায়িক কার্যক্রমটা আরও গতিশীল করার ক্ষেত্রে এটা খুবই ইফেক্টিভ হবে। তো গেল এটা। তো এবার আসেন কাস্টমার সার্ভিস এবং ডিএসটিসির ক্ষেত্রে আমাদের কিছু বিনিয়োগকারী হিসেবে আমাদের কিছু আবেদন বর্তমান বোর্ডের প্রতি, আমাদের ম্যানেজিং কোঅর্ডিনেটর জনাব আশরাফুল আমিনের প্রতি। দেখেন, আমাদের ডিস্ট্রিবিউটর হিসেবে আমরা যারা আছি, আমরা কিন্তু আমাদের মতো করে কাজ করতেছি, কিন্তু আমাদের একটা সেন্ট্রাল গাইডলাইন এর জন্য এই ট্রেনিংয়ের কোনো বিকল্প নাই। তো সেই ক্ষেত্রে যেহেতু কাস্টমার কেয়ার মাহতাব সেন্টার আপনারা চালু করতে যাচ্ছেন, সেক্ষেত্রে অ্যাটলিস্ট সপ্তাহে অন্তত আমাদের জন্য একটা ট্রেনিংয়ের ব্যবস্থা আপনারা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল করেন। এই মুহূর্তে এটা আমাদের জন্য খুবই জরুরি। সেটা আপনার সপ্তাহে বন্ধের দিন শুক্রবার দিনও হতে পারে, হোয়াট এভার ইট ইজ, যেভাবে আপনাদের সুবিধা হয় আপনারা একটা দিন, অ্যাটলিস্ট একটা দিন, মানে সামনে এইভাবে একসময় ডেইলি ট্রেনিংয়ের প্রয়োজন হবে, কিন্তু এই মুহূর্তে অন্তত আমাদের একটা দিনের ট্রেনিং প্রয়োজন। অ্যাটলিস্ট একটা দিন হইলেও আমরা কিন্তু আমাদের যারা ডিস্ট্রিবিউটর ডিন ভেরিফিকেশন করছে তাদেরকে কিন্তু আসার জন্য একটা প্রোগ্রাম থাকলে আমরা তাদেরকে ওই প্রোগ্রামের মার্কেটিং করে অফিসে আনতে পারবো। যিনি ডিন ভেরিফিকেশন করছে, যিনি ডিন অ্যাক্টিভেশন করছে, যিনি এনএফসি কার্ডের অর্ডার করছে, যিনি প্রোডাক্ট কিনছে, তো ওনাদেরকে অফিসমুখী করার একটা মাধ্যম হতে পারে সাপ্তাহিক একটা প্রশিক্ষণ কর্মশালা, যেটা খুবই গুরুত্বপূর্ণ। এই সাপ্তাহিক প্রশিক্ষণ কর্মশালাটা শুরু হলে যে জিনিসটা হবে, আমাদের প্রত্যেকের অবস্থান থেকে আমরা আমাদের যার যার টিম আছে সবাইকে কিন্তু আমরা ওই প্রোগ্রামটাকে মার্কেটিং করে নক করতে পারবো এবং অফিসে আসার জন্য একটা মানে রিজন দেখাইতে পারবো। দেন যে জিনিসটা হবে, ওনারা যখন প্রোগ্রামে আসবেন, ওনারা যখন ট্রেনিং পাবেন, ওনারা যখন প্রশিক্ষণ পাবেন এবং সার্বিক বিষয়গুলো নিজের চোখে দেখবেন, তখন এমনি তো আমাদের কথায় বা আমাদের কাউন্সিলিংয়ে ওনারা বিশ্বাস করে, কেউ ডিন ভেরিফিকেশন করছে, কেউ ডিন অ্যাক্টিভেশন করছে, কেউ আপনার এনএফসি কার্ড করছে, এটা জাস্ট আমাদের সম্পর্কের খাতিরে কাউন্সেলিংয়ের কারণে এটা করছে। কিন্তু যখন ওনারা এসে ট্রেনিংয়ে অ্যাটেন্ড করবে, যখন ওনারা এসে অফিসিয়ালি কোম্পানির পক্ষ থেকে ব্রিফিং পাবে, তখন কিন্তু ওনাদের কাছে জিনিসটা আরও গ্রহণযোগ্য হবে এবং ওনারাও তখন সিরিয়াসলি এই ব্যাপারটাকে আরও মানে গভীরভাবে কাজ করার জন্য সিদ্ধান্ত নেবে এবং নিজেদের পক্ষ থেকে ওনারাও তখন কাজ শুরু করে দেবে। তো সেক্ষেত্রে আমিনুল ইসলাম মারুফ লিখেছেন, ঠিক ট্রেনিংয়ের প্রয়োজন। জি, আমরাও একই আবেদনই করছি মালিক পক্ষের কাছে যে আসলে আমাদের ট্রেনিংয়ের প্রয়োজন। যেহেতু মাহতাব সেন্টারের প্রস্তুতি আপনারা নিচ্ছেন, আমাদের ট্রেনিং শুরু করে দেওয়াটা খুবই জরুরি। তো এই ট্রেনিংটা হলে যে জিনিসটা হবে, আমাদের মানে জেনারেশন বাই জেনারেশন ডুপ্লিকেশন হতে থাকবে, যেটা অত্যন্ত জরুরি। পিএইচডি মহসিন আলী, জি ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। তো জেনারেশন বাই জেনারেশন আমাদের যে ডুপ্লিকেশনটা, এটার জন্য ট্রেনিংয়ের কোনো বিকল্প নাই। আর এই ট্রেনিংয়ের ক্ষেত্রে আমাদের অ্যাটলিস্ট সাপ্তাহিক একটা প্রশিক্ষণ কর্মশালা যদি শুরু হয়, আমরা আমাদের ডিস্ট্রিবিউটর, বিনিয়োগকারী এবং সার্বিকভাবে যারা আমাদের সাথে এঙ্গেজ আছেন, ওনাদেরকে এই প্রোগ্রামগুলোতে অ্যাটেন্ড করানোর মাধ্যমে কোম্পানির বর্তমান পরিস্থিতি, বর্তমান সিচুয়েশন, সার্বিক পরিস্থিতি, ভবিষ্যৎ পরিকল্পনা, সবগুলো বিষয় সম্পর্কে ওনাদেরকে একটা স্পষ্ট ধারণা দেওয়ার মাধ্যমে আমাদের ব্যবসায়িক কার্যক্রমকে আরও গতিশীল করতে পারবো বলে আমরা বিশ্বাস করি। পিএইচডি মহসিন আলী লিখেছেন, ট্রেনিংয়ের খুব দরকার। জি, আসলে ট্রেনিংয়ের খুব দরকার। আশা করি হাইকোর্ট অ্যাপয়েন্টেড বোর্ড এবং আমাদের ম্যানেজিং কোঅর্ডিনেটর বিষয়গুলো গুরুত্ব সহকারে বিবেচনা করবেন। ধন্যবাদ। তো এবার আসি রফিকুল আমিন প্রসঙ্গে। গতকালকে রফিকুল আমিন ওনার একটা বক্তব্য দেখলাম, ওই যে চট্টগ্রামে একটা ট্রি প্ল্যান্টেশনের এক বিনিয়োগকারীর মামলায় উনি হাজিরা দিতে গেছিল আর কি। ডিএক্সএন বাহরাইন লিখেছেন, আমার মনে হচ্ছে জয়েনিং ফ্রি করে দিলে ভালো হতো এবং অ্যাক্টিভেট করার জন্য পিভি লাগবে, এমন হলে ভালো হবে।
ভালো 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 একটা পরামর্শ দিয়েছেন। এই ব্যাপারে আসলে মালিক পক্ষের সাথে আপনি যোগাযোগ করতে পারেন, হাইকোর্ট অ্যাপয়েন্টেড বোর্ডের সাথে যোগাযোগ করতে পারেন, ওনারা ভালো বলতে পারবে আর কি। এনিওয়ে, যেই ব্যাপারে ছিলাম, মানে গতকালকে ট্রি প্ল্যান্টেশনের একটা মামলায় জামিনের জন্য চট্টগ্রামে গেছিলেন রফিকুল আমিন। তো ওই সময় উনি একটা বক্তব্য দিলেন দেখলাম, তো এই বক্তব্যটাই এখন কোট করব। যে উনি কিন্তু গতকালকের বক্তব্যটা আপনারা শুনলে দেখবেন, উনি কিন্তু বলছেন যে ওনারা কনভিক্টেড, আর কনভিক্টেড হওয়ার কারণে ওনারা কোনো এক্সিকিউটিভ অথরিটির দায়িত্বে আসতে পারবেন না, এটা ওনার নিজের মুখেই কিন্তু গতকাল উনি বলছে। তো ওই যে আপনারা যারা আমগো কথা না শুনা ওই যে ভুট্টো সাহেবের কথা শুনছিলেন, এখন শুনলেন তো। তো এই কথাই তো আমরা গত 8-10 মাস ধরে তো আমরা এই কথাই কইতাছি বাল, যে ওই মানে একজন কনভিক্টেড পার্সন হিসেবে ওনার পক্ষে, রফিকুল আমিনের পক্ষে ডেস্টিনি গ্রুপের এক্সিকিউটিভ কোনো অথরিটির দায়িত্ব এই মুহূর্তে নেওয়া সম্ভব না, যতক্ষণ না পর্যন্ত আদালতে আপিলের মাধ্যমে উনি নির্দোষ প্রমাণিত না হন। তো এই কথাই তো আমরা এতদিন ধরে কইতেছি ভাই। আপনারা তো হুদাই চিল্লাইলেন, আর হুদাই মানে মানে ওই আমগরে কইলেন যে আমরা গুজব ছড়াই, আমগরে কইলেন যে আমরা ভুয়া তত্ত্ব ছড়াই। তো কালকে তো উনি নিজের মুখেই তো এই কথা কইছে না? হুদাই তো চিল্লাইলেন, হুদাই আমগরে গাইলাইলেন। বেকুব তো, এই জন্য বুঝেন না আর কি। তো বিশ্বাস না হলে কালকে ওনার বক্তব্যটা শুনেন, উনি তো এটাই বলছে, মাল্টিপারপাসের নির্বাচন কেন্দ্রিক বিষয়, সার্বিক বিষয় নিয়ে উনি বলছে না? তো সেম ভাবে ট্রি প্ল্যান্টেশন বলেন, 2000 লিমিটেড বলেন, সার্বিক বিষয়গুলোতেই কনভিক্টেড পারসন হিসেবে বাংলাদেশের আইন এটা কাভার করে না ওনাদেরকে, মানে কোনো এক্সিকিউটিভ অথরিটি হিসেবে দায়িত্ব নেওয়াটা বাংলাদেশের কোনো আইন কাভার করে না। এই কথাই আমরা এতদিন ধরে বলে আসছি, আপনারা এটা বিশ্বাস করেন নাই। আপনারা কইছেন আমরা গুজব ছড়াই, আপনারা কইছেন আমরা এই মানে মিথ্যা কথা কই। তো কি কইছে কালকে উনি শুনেন ওইটা। যাই হোক, উনি আরো একটা কি কইছে কালকের বক্তব্যে, রফিকুল আমিন উনি কালকের বক্তব্যে আরো একটা কথা কইছে, যে ওই যে আপনারা যারা টাকা টোকা দিছেন গত 1 যুগ, সেই টাকাটা ডেস্টিনির শেয়ারের নামে অ্যাডজাস্ট করতে গেলে এই হাইকোর্ট অ্যাপয়েন্টেড বোর্ডের অনুমতি লাগবে, কইছে না? তো এই কথাটাও তো আমরাও ভাই এতদিন ধরে কইতেছিলাম। যারা এই যে বিভিন্নভাবে কোশেয়ার মোশেয়ার রাখছেন, টাকা টোকা দিচ্ছেন, আপনাকে অনেকবার কইছি ভাই, অনেকবার বুঝাইছি যে আপনারা মানে রফিকুল আমিনের সাথে আপনারা লিয়াজো করতেছেন, সমন্বয় করতেছেন, এটাই যথেষ্ট নয়। হাইকোর্ট অ্যাপয়েন্টেড বোর্ডের সাথেও আপনাদের সমন্বয়টা দরকার। এককভাবে রফিকুল আমিনের পক্ষে আপনাদের এই কোশেয়ারের টাকাটা ডেস্টিনির শেয়ারে অ্যাডজাস্ট করাটা সম্ভব না যদি হাইকোর্টে অ্যাপয়েন্টেড বোর্ড না চায়। এই কথাটা আমরা কইছি না ভাই? তারপরে তো সেট করে উঠছেন তখন আমগো কথায়, তখন তো ফাল পাইরা উঠছেন, কন হ্যাঁ আমরা গুজব ছড়াই, কন হ্যাঁ আমরা মিথ্যা কথা কই, কন আমরা আমরা নাকি প্রতিষ্ঠানের বিরুদ্ধে কথা কই। তখন তো অনেক কথাই কইছেন, অনেক কিসিমের কথাই তো কইছেন। তো কালকে উনি কি কইছে, কইছেনি নতুন বোর্ডের অনুমতি নিয়ে আপনাদের শেয়ারের টাকা মানে শেয়ারের ব্যাপারটা 2000 লিমিটেডের শেয়ারের সাথে অ্যাডজাস্ট করার ব্যাপারটা গতকালকে রফিকুল আমিন উনি কইছে না? তো এই কথাই তো আমরা এতদিন ধরে কইতাছি। হইনেন উনি কি কইছে এটা ভালো করে হইনেন। আমরা কইছিলাম যে এক্সিকিউটিভ অথরিটি হিসেবে ডেস্টিনি গ্রুপের কোনো দায়িত্ব এই মুহূর্তে রফিকুল আমিনের পক্ষে নেওয়া সম্ভব না, বিকজ হি ইজ কনভিক্টেড, যতদিন পর্যন্ত আদালতে উনি নির্দোষ প্রমাণিত না হবেন। এই কথা আমরা কইছিলাম না? যৌথ মূলধনী ফার্মের আইনের কথা কইছিলাম না? আপনারা তো তখন আমগো কথা শুই না মানে ফাল পেরা উঠছিলেন। তো উনিও তো এই কথাই কালকে কইছে। দ্বিতীয়ত আমরা কইছিলাম যে কোশেয়ার অ্যাডজাস্ট করতে গেলে শুধুমাত্র মানে রফিকুল আমিনের সম্মতি হইলেই হবে না, হাইকোর্ট অ্যাপয়েন্টেড বোর্ডের অনুমোদন লাগবে, এদের সম্মতি ছাড়া এটা হবে না। তখনও আপনারা সেট করে উঠছিলেন, ফাল পেরা উঠছিলেন। তো এই কথা তো কালকে এটাও তো উনি কইছে। এখন উঠেন ফাল পেরা। আমরা আপনাকে মানে যেটা অ্যাকচুয়াল ফ্যাক্ট, আপনাকে ভালোর লেগেই আমরা যে তথ্যগুলো দেই বা অতীতে দিছি, হিসাব মিলাই দেখেন, যা যা কইছিলাম হিসাব মিলাই দেখেন। আপনারা কইছিলেন এই যে এই মানে অনেক কিছুই তো হইব না, এই হইব না, সেই হইব না, তো কোনো কিছু তো বাদ নাই, সবই তো হইতাছে, কইছিলেন না ভাই?
মাথার ভিতরে ন্যূনতম ঘিলু থাকলে একটু ভাইবা দেখেন গত 6 মাসে আমরা কি কইছি আর এখন কি হইতেছে, আমগো কথার লগে কতটুকু মিলতেছে, একটু গত 6 মাসে আমগো কথা একটু হিসাব মিলাই দেখেন। বেকুব তো, বেকুব বেকুব হইলে তো আর বুঝবেন কেমনে, মানে ওই হুদাই হুজুগের লুঙ্গি খুইলা লাফান। যাই হোক, আসেন এবার মাল্টিপারপাসের আলোচনায় আসি। মাল্টিপারপাসের নির্বাচন নিয়ে সম্ভবত গতকালকে তো মাল্টিপারপাসের ভোটার তালিকা হালনাগাদের শেষ ডেট ছিল, তো সম্ভবত সময়টা বাড়তে পারে, আমি যতদূর খবর পাইলাম আর কি। খবর বাড়লে তো ভালো, বাড়লেও আরো অনেকে ভোটার হয়ে যান, আর না বাড়লে তো নাই। দেখেন ভাই, আমি একটা কথা কই আপনাদের মাল্টিপারপাস নিয়ে, আপনারা যে যে আম করে অনেক কথা, মানে অনেকেই কইছেন মাল্টিপারপাস নিয়ে যেন কিছু কই। মাল্টিপারপাস নিয়ে এত আলাদাভাবে কিছু করার দরকার নেই তো, আমরা তো কাজেই আছি। শোনেন, বিপ্লব একটা চলমান প্রক্রিয়া, মানে 3 বেলা যেরকম ভাত খাইতে হয়, তো 3 বেলা এরকম বিপ্লব করতে হয়। মানে আপনি এমন না যে ওই যে বিপ্লব করছেন, ডেস্টিনি মুক্ত হয়ে গেছে, আপনার কাম শেষ, ঘরে যে আপনি হালকা মুইতা শুয়ে পড়বেন, বিষয়টা এরকম না। অল টাইম আপনার এই বিপ্লব করতে, বিপ্লব একটা চলমান প্রক্রিয়া, অল টাইম আপনার অ্যাক্টিভ থাকতে হবে। এই যে আমাদের মাল্টিপারপাসের সামনে যে নির্বাচনের ব্যাপার যেটা আসছে, এইখানে আমাদের সচেতনতা জরুরি, পকেট কমিটি হইতে দেওয়া যাবে না, অতীতে যেরকম হয়েছে। তো আমি গতকালকে রফিকুল আমিন ওনার একটা বক্তব্যে দেখলাম, উনি বলছেন যে মাল্টিপারপাসকে একটা নির্বাচনের মাধ্যমে ডিস্ট্রিবিউটরদের হাতে উনি তুলে দিতে চায়। মাশাল্লাহ মাশাল্লাহ, আমরা তো ওনার এই বক্তব্যে স্বাগত জানাই। জি, এটা ডিস্ট্রিবিউটরের হাতে তুলে দেওয়াটাই সমীচীন, ভালো। আমরা ওনার এই বক্তব্যটারে আমরা স্বাগত জানাই। তো দেখেন, মাল্টিপারপাসের নির্বাচনের ক্ষেত্রে যারা ভোটার হন নাই, আপনাদেরও কিন্তু একটা দায়িত্ব আছে যে নির্বাচনটা সঠিকভাবে হইতেছে কিনা, বা এখানে কোনো ধরনের অনৈতিক কিছু হওয়ার সম্ভাবনা আছে কিনা সজাগ দৃষ্টি রাখা। আর যারা ভোটার হয়ে গেছেন, আপনাদের কাজ হলো সঠিকভাবে ভোট তদারকি করা এবং নিজের ভোটটা সঠিকভাবে দেওয়া। আর যারা প্রার্থী হিসেবে দাঁড়াইতেছে বা যারা প্রার্থী হিসেবে দাঁড়াবে, এরা কারা, হেরা কেরা, এগুলো ভালো করে যাচাই বাছাই করা। যাচাই বাছাই কইরা সঠিক ব্যক্তিটারে, মানে যে আপনার প্রতিষ্ঠানের পক্ষে, যে ওই যে দালালি করে না, যে যে উচিত কথা কয়, যে একদম মানে হক কথা কয়, সঠিক কথা কয়, প্রতিষ্ঠানের পক্ষের কথা কয়, তারে নির্বাচন করা। এটা হলো একজন সচেতন ভোটার হিসেবে আমগো কাম। তো আমরা তো ভোটার হয়েছি আমরা তো আগেই ভোটার হয়েছি। দেখেন এই যে বেকুবের গোষ্ঠী, আমরা যখন সেপ্টেম্বরের দিকে যখন এই যে ভোটার তালিকা হালনাগাদের কাজ শুরু করলাম, আমরা ভোটার টোটার হইলাম, তখন ওই যে ওই বেকুবের গোষ্ঠী তো কিন্তু আমাদের এই কার্যক্রম নিয়ে কিন্তু নেগেটিভ প্রচারণা করছে, কইছে এই যে নতুন আবার ধান্দাবাজি শুরু করছে, এই যে 1000 করে আবার টাকা নিয়ে এই যে ধান্দাবাজি করতেছে, এই সেই কইছে নাম করে ব্যাপারে। তো এরপরে কি করলো, আমগো নির্বাচনটারে একটু স্থগিত করে দিল সেপ্টেম্বরে 2024-এ আমরা যে কাজটা করতেছিলাম যেটা। আব্দুল আহাদ বলেছেন ডিন অ্যাক্টিভেশন কি, ডিন অ্যাক্টিভেশন কি, ডিন ভেরিফিকেশন কি, এগুলো নিয়ে আসলে সময় সুযোগ করে আলোচনা করা যাবে। আপাতত আমি লাইভ শেষে আপনার ইনবক্সে একটা লিঙ্ক দিব, ওই লিঙ্কে যে আপনি ডিনটা ভেরিফিকেশন করে নেন, আপনি বুঝে নেবেন আসলে হোয়াট ইজ ডিন অ্যাক্টিভেশন। এনিওয়ে, তো যে জিনিসটা ছিলাম, সেপ্টেম্বর 2024-এ আমরা যখন মাল্টিপারপাসের নির্বাচন নিয়ে কাজটা শুরু করলাম, আমরা যখন ভোটার টোটার হইলাম, তখন ওই বেকুবের গোষ্ঠী তখন আমগরে কি কইলো যে এগুলো ভুয়া প্রজেক্ট, এই সেই, আমরা নাকি মানে বাটপারি করতেছি, এই কত কিছু কইলো, কইয়া এটারে আটকাইলো। তো এখন হেরা নিজেরাই কিন্তু আবার ভোটার হইতেছে লাইনে দাঁড়ায় দাঁড়ায় ভোটার হইতেছে, একেবারে পুরা সকাল সন্ধ্যা ঘাম ঝরায় কাম কইরা কইরা ভোটার হইতেছে। বেটা এখন ভোটার মানে যেই থুতু ফালাইছিল সেই থুতু 4টা খাইতেছে, খা তোকে ফালাইন না থুতু, তোরা এখন 4টা খা, সামনে আরো খাবি আরো খাবি, ওই যত থুতু তোরা ফালাইছ সব থুতু 4টা সামনে খাবি, সেই সময় আইতেছে, ওয়েট কর। যাই হোক, নাম তো কইতে পারি না, মেলা রেস্ট্রিকশন, নামটাম গজে বনা দিয়ে নামটাম কইতেছি না, আপনারা বুঝে লইয়েন আর কি, সামজদার কেলে ইশারা কাফি কইছি না, বুঝে লইয়েন। তো মাল্টিপারপাসে আর কখনো কোনো পকেট কমিটি হবে না, কথা পরিষ্কার। আমাদের বিনিয়োগকারী হিসেবে আমাদেরকে এখন সচেতন থাকতে হবে। এখানে ধরেন আমার ব্যক্তিগতভাবে আমার 1 লাখ টাকার শেয়ার আছে, তার মানে আমি এখানে 1 লাখ টাকার মালিক মাল্টিপারপাসের। আপনার যার 10,000 টাকার শেয়ার আছে উনি 10,000 টাকার মালিক, যার 20,000 টাকার শেয়ার আছে উনি 20,000 টাকার মালিক, যার 50,000 টাকার শেয়ার আছে উনি 50,000 টাকার মালিক। আর মাল্টিপারপাসের আইন কানুন কিন্তু মেলা জটিল কঠিন, কিন্তু এখানে কিন্তু কারো উল্টাপাল্টা করার সুযোগ না, উল্টাপাল্টা করলেই কিন্তু একদম পুরো কেস কিটান হবে।
মেলা কেসকিটান হবে। এটা আপনারা ওই যে আমাদের মাল্টিপারপাসের যেই উপ আইন আছে ওটা পড়েন, তারপরে সমবায় আইন আছে যেটা সেটা পড়েন, এবং সার্বিক বিষয়গুলো পড়লে আপনারা বুঝতে পারবেন যেখানে মাল্টিপারপাস নিয়ে কোনো ওই তনুভুনু করার কোনো সুযোগ নাই। এবং একজন মাল্টিপারপাসের একজন সদস্য তার যে কি ক্ষমতা এবং তার যে কি এক্সিকিউটিভ মানে এই ডিসিশন নেওয়ার ক্ষমতা আছে, এটা পড়লে বুঝতে পারবেন। পড়েন, মাল্টিপারপাসের একজন বিনিয়োগকারী হিসেবে আমাদের কি ক্ষমতা এটা বুঝেন। মানে অ্যাজ লাইক অ্যাজ ভোটার, অ্যাজ লাইক অ্যাজ ইলেকশন, যেমন একজন ভোটার হিসেবে আমাদের যেরকম ক্ষমতা আমরা ভোট দিয়ে রাষ্ট্রনায়ক নির্বাচন করতে পারি, লাইক দ্যাট আমরা আমাদের ভোটের যে ক্ষমতা, এই ভোট দিয়ে আমরা আমাদের মাল্টিপারপাসের মানে নীতি নির্ধারক আমরা নির্বাচন করতে পারি। এই ক্ষমতা আমাদের হাতের ভাই, এটা বুঝেন। যাই হোক, ওই মাল্টিপারপাসের আমাদের ডেস্টিনি মাল্টিপারপাসের উপয়েন্ট যাদের কাছে নাই, কালেকশন করে নিয়ে পড়েন, বুঝবেন অনেক কিছু। আর সমবায় আইন যেটা আছে সেটা তো অনলাইনেই পাইবেন, এটা পড়েন। তো মাল্টিপারপাসের ক্ষেত্রে আসলে তেমন কোনো কথা নাই। আমরা মোসে তা দিতেছি, আগেও কইছি এখনও কইছি, আমরা মোসে কি করতেছি আমরা ভোটার হয়ে মোসে তা দিতেছি। এবার বাকি তোরা ওরা সবাই ভোটার হয়ে আয়, ফেয়ার ইলেকশন হোক, ফেয়ার ইলেকশন হইব, যে জিতবো হেরেই আমরা নেতা মাইন্না কাজ করুম, কোনো সমস্যা নাই। তো মাল্টিপারপাসের নির্বাচনের ক্ষেত্রে যদি সময় আর একটু বাড়ে, আমি শুনলাম যেটা যদি বাড়ে, তাহলে আপনারা ভোটার যারা হন নাই হয়ে নেন, আর যারা ভোটার হয়েছেন তারা সচেতন থাকবেন, এবং যখন নির্বাচন হয় দলে দলে ঝাঁকে ঝাঁকে যায় আমরা নির্বাচনে অংশগ্রহণ করব, ভোট দিব, সমবায় অধিদপ্তরে যায়, বুঝছেন। যাই হোক, প্রস্তুতি নিয়ে রাখেন, কথা এতটুকুই। আর ওই যে পেলাম না শুরুতে যেটা কইছিলাম যে বিপ্লব একটা চলমান প্রক্রিয়া। এটা এমন না যে আপনি আজকে করছেন 2 দিন ঘুমাইবেন, 3 দিন করছেন 5 দিন ঘুমাইবেন, এটা না। বিপ্লব একটা চলমান প্রক্রিয়া, আপনাকে অল টাইম করতে হবে। 3 বেলা যেরকম খাইতেছেন এরকম অল টাইম আপনাকে বিপ্লবের মধ্যেই থাকতে হবে। আমাদের বিপ্লব ডেস্টিনি মুক্তির মাধ্যমে আমাদের বিপ্লব শেষ হয় নাই, বরং আমাদের বিপ্লব এখন শুরু হয়েছে কেবল। আমাদের বিপ্লব এখন কি হয়েছে মাত্র শুরু হয়েছে, এটা চলমান রাখতে হবে। এনিওয়ে, একটা অফ টপিকের একটা কথা বইলা নেই। ইমেইলে আমাদের ওটিপি যায়, এটা একটা ভালো দিক। মানে মোবাইলেও ওটিপি যায় এখন, ইমেইলেও সাথে একটা ওটিপি যায়। এই জন্য আমাদের প্রবাসীদের জন্য এখন কাজ করাটা অনেক সহজ হয়ে গেছে। আমি গতকালকে সাউথ কোরিয়াতে আমাদের একজন গোল্ড এক্সিকিউটিভ আছেন, ওনার ডিন ভেরিফিকেশন এবং ডিন অ্যাক্টিভেশনের কাজটা করে দিলাম। আরও কিছু কাজ বাকি আছে। তো দেখলাম যে ওনার মোবাইলে মানে বাংলাদেশের যে নাম্বার উনি দিছে ওটাতে যেরকম ওটিপি গেছে, ওনার মেলেও কিন্তু ওটিপি গেছে। তাহলে এখন দেখেন, মেলে ওটিপি যাওয়াতে ওনার বাংলাদেশে বারবার ফোন দেওয়া লাগতেছে না, ওই মেল থেকে ওটিপি নিয়ে কিন্তু উনি কাজ ছেড়ে ফেলতেছে। তো এই স্পেশাল সার্ভিসটার জন্য আমাদের অনারেবল হাইকোর্ট অ্যাপয়েন্টেড বোর্ডের অল ডাইরেক্টরস যারা আছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, এবং আমাদের অনারেবল ম্যানেজিং কোঅর্ডিনেটর জনাব আশরাফুল আমিনকেও ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের সার্ভিসটাকে আর একটু স্মুথ করে দেওয়ার জন্য আপনাদেরকে ধন্যবাদ। তো আলোচনা তো অনেক হইল, এবার প্রত্যেক আলোচনাতেই ধন্যবাদ পর্ব দিয়ে শেষ করি। আজকেও ধন্যবাদ পর্ব দিব। প্রথমেই আমি ধন্যবাদ দিব আমাদের অনারেবল ফাউন্ডার চেয়ারম্যান জনাব আলহাজ মোহাম্মদ হোসেন, আপনাকে বিশেষ বিশেষ ধন্যবাদ জানাচ্ছি। অশেষ কৃতজ্ঞতা এবং ধন্যবাদ এই জন্য যে আজকের ডেস্টিনির এই পর্যায়ে আসার শুরুটা এটা হয়েছিল 2020 সালে তলবি সভার মাধ্যমে, এবং এই তলবি সভার আনুষ্ঠানিক সূচনার ক্ষেত্রে সাহসী যে সিদ্ধান্তটা আপনি নিছিলেন তার ফলশ্রুতিতে আজকের এই ইতিবাচক ডেস্টিনি। সো অনারেবল ফাউন্ডার চেয়ারম্যান ডেস্টিনি 2000 লিমিটেড জনাব আলহাজ মোহাম্মদ হোসেন, আপনার প্রতি আমরা সশ্রদ্ধ সালাম এবং বিনম্র কৃতজ্ঞতা প্রকাশ করছি। এর বাইরে তলবি সভার আরও একজন কারিগর, আমাদের আরও একজন শীর্ষ কর্মকর্তা, আমাদের সর্বজন শ্রদ্ধেয় মুরব্বী জনাব লেফটেন্যান্ট জেনারেল এম হারুনুর রশিদ, বীর প্রতীক অবসরপ্রাপ্ত, যিনি এই মুহূর্তে আমাদের কাছ থেকে একটু দূরে আছেন। আইনি জটিলতা কাটিয়ে খুব অচিরেই আশা করি উনি আমাদের মাঝে ফিরে আসবেন, আমরা এই আশাবাদ ব্যক্ত করছি। এবং জনাব লেফটেন্যান্ট জেনারেল এম হারুনুর রশিদ, বীর প্রতীক, আপনার প্রতিও অশেষ কৃতজ্ঞতা। আপনাদের যুগপত কর্মসূচির মাধ্যমেই তলবি সভা হয়ে আজকের এই ডেস্টিনি। সো আপনাদের দুজনকেই ধন্যবাদ জানাচ্ছি। আমাদের অ্যানাদার ফাউন্ডার ডিরেক্টর জনাব লায়ন মোহাম্মদ গফরানুল হক, আপনার প্রতি বিশেষ ধন্যবাদ। আপনার প্রতি এই জন্য যে দেশের বাইরে যে সকল শেয়ার হোল্ডার, ডাইরেক্টর এবং শুভাকাঙ্ক্ষী যারা আছেন ডেস্টিনি পরিবারের, তাদের সবাইকে সমন্বয়ের মাধ্যমে এক ছাতার নিচে এনে একটা লিডিং রোল প্লে করার মাধ্যমে ডেস্টিনিকে আজকে এত দূর নিয়ে আসার পেছনে আপনারও যথেষ্ট অবদান আছে। আপনার প্রতিও আমরা অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি। অ্যানাদার 2 ফাউন্ডার ডিরেক্টর জনাব মেজবাউদ্দিন স্বপন এবং জনাব
সাইদুর রহমান, আপনাদের দুজনের প্রতিও অশেষ অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি, কারণ আপনারাও ডিরেক্টলি ইনডিরেক্টলি অনেকভাবে আজকের এই পর্যায়ে আসার জন্য ডেস্টিনিকে সহযোগিতা করে গেছেন এবং করছেন। সো আপনাদের দুজনকে ধন্যবাদ। হাইকোর্ট অ্যাপয়েন্টেড বোর্ডের অনারেবল চেয়ারম্যান জনাব প্রশান্ত ভূষণ বড়ুয়া, আপনার প্রতিও অশেষ কৃতজ্ঞতা যে অনেক প্রতিকূলতা, অনেক চড়াই উতরাইয়ের ভেতর দিয়েও আপনি এই প্রতিষ্ঠানটাকে এতদূর নিয়ে এসেছেন এবং নিয়ে যাচ্ছেন। আপনার প্রতি অশেষ কৃতজ্ঞতা। অনেক ধরনের জটিলতার ভিতর দিয়ে আপনি যাচ্ছেন, উই নো দ্যাট, তারপরেও আপনি প্রতিষ্ঠানের সার্ভিস যেভাবে দিয়ে যাচ্ছেন, আপনার প্রতি আসলে কৃতজ্ঞতা প্রকাশ আমাদের করতেই হয়। আপনাকেও ধন্যবাদ। এর বাইরে আমাদের হাইকোর্ট অ্যাপয়েন্টেড বোর্ডের যে আরও দুজন ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর আছেন, জনাব আহমেদ মুশফেক আনাম এবং জনাব ইকবাল জামাল, আপনাদের দুজনের প্রতি অশেষ কৃতজ্ঞতা। গতকালকেও আমরা ওই যে আমাদের আরএফএলের সাথে চুক্তির যে সময়টা, সেই সময় আমাদের ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর জনাব ইকবাল জামাল, ওনাকে আমরা দেখেছি। তার মানে ওনারা ডন টু ডাস্ক পরিশ্রম করে যাচ্ছেন। হাইকোর্ট অ্যাপয়েন্টেড বোর্ডের আমাদের যারা শেয়ার হোল্ডিং ডিরেক্টর, আপনাদেরকেও অশেষ অশেষ ধন্যবাদ, আপনাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা। বিশেষ করে আমাদের তলবি সভার পরে চেয়ারম্যানের দায়িত্ব নিয়ে যিনি সাহসিকতার সাথে অনেক ঝুঁকি মোকাবেলা করে এগিয়ে গিয়েছেন, ট্রেড লাইসেন্স নবায়নের দায়িত্ব নিয়ে নিজের গায়ে অনেক ঝুঁকি নিয়েছেন, আমাদের সকলের প্রিয় জনাব জাকির হোসেন কিসলু, যিনি বর্তমানে আমাদের হাইকোর্ট অ্যাপয়েন্টেড বোর্ডের ওয়ান অফ দ্য ডাইরেক্টর। জনাব জাকির হোসেন কিসলু, আপনার প্রতি অশেষ কৃতজ্ঞতা, কারণ আপনি 20 সালে তলবি সভার সময় ওই ঝুঁকিটা নিয়েছিলেন, তারপর সাহস করে ট্রেড লাইসেন্স নবায়ন করেছিলেন এবং অনেকগুলো বিষয় আপনি সাহসী সিদ্ধান্ত নিয়েছিলেন অনেক ঝুঁকি মাথায় নিয়ে। তো সেই ঝুঁকি মাথায় নিয়ে আপনি কাজ করেছিলেন বিধায় কিন্তু আজকের এই ডেস্টিনি। সো আজকের এই ডেস্টিনির পেছনে নিঃসন্দেহে আপনারও যথেষ্ট অবদান আছে। আপনি তো অনেক অলরেডি মামলাও আপনি ফেস করেছেন, আপনাকে অনেকভাবে হ্যারাস করেছে প্রতারক চক্র, কিন্তু সেগুলোকে ওভারকাম করে আজকে আপনি ঠিকই প্রতিষ্ঠানকে এই পর্যায়ে নিয়ে আসার ক্ষেত্রে যথেষ্ট অবদান রেখেছেন। সো জনাব জাকির হোসেন কিসলু, আপনার প্রতিও অশেষ অশেষ কৃতজ্ঞতা। হাইকোর্ট অ্যাপয়েন্টেড বোর্ডের বাকি ডিরেক্টরদের প্রতিও কৃতজ্ঞতা। স্পেশাল থ্যাঙ্কস গোজ টু আওয়ার অনারেবল ম্যানেজিং কোঅর্ডিনেটর জনাব আশরাফুল আমিন, আপনার প্রতি, কারণ গত 4 থেকে 5 মাসে এই বৈষম্য বিরোধী কর্মসংস্থানের প্রয়োজন ডেস্টিনি গ্রুপের পুনর্জাগরণ, এই একটা ব্যানার দিয়ে এই 5 থেকে 6 মাসে আপনি যে হারমোনাইজ ওয়েতে একটা রিভলিউশন ঘটায় দিয়েছেন, ইটস ট্রেমেন্ডাস এবং এটা নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। তো স্পেশাল থ্যাঙ্কস গোজ টু ইউ এবং আপনাকে সশ্রদ্ধ সালাম। জনাব আশরাফুল আমিন, ম্যানেজিং কোঅর্ডিনেটর ডেস্টিনি 2000 লিমিটেড। এর বাইরে আমাদের পিএইচডি ফোরামের দায়িত্বশীল যারা আছেন, বিশেষ করে আমাদের পিএইচডি ফোরামের সভাপতি জনাব আমিনুল ইসলাম, মানে আমিন ভাই অত্যন্ত সাহসী মানুষ। আমি ওনাকে খুব কাছ থেকে অনেকগুলো বিষয় দেখছি, যে 20 সালে আমাদের তলবি সভা, তারপরে 21 সালে যে পিএইচডি কনফারেন্স, তারপর 22 সালে এই শো মোটোর মাধ্যমে বোর্ড হওয়া, মানে অনেক চড়াই উতরের ভিতরে একদম দৃঢ়তার সাথে সাহস নিয়ে সব কিছু মোকাবেলা করেছেন এই যে আমাদের পিএইচডি ফোরামের সভাপতি যিনি আমিন ভাই, ওনার প্রতি আমি স্পেশাল থ্যাঙ্কস জানাই। বিশেষ করে ডিস্ট্রিবিউটরদের পক্ষ থেকে যেভাবে একটা দৃঢ় একটা পদক্ষেপ নিয়ে শক্তভাবে দাঁড়িয়ে থাকা দরকার, সেই রকম একজন ব্যক্তিত্ব হচ্ছেন আমাদের পিএইচডি ফোরামের আমিন ভাই, ওনার প্রতিও ধন্যবাদ। জনাব আমিনুল ইসলাম, আপনাকেও সেলুট। এর বাইরে আমাদের পিএইচডি ফোরামের আরও আছেন, এই যে ওয়াসিম ভুইয়া আছেন, পিএইচডি ওয়াসিম ভুইয়া, যিনি ওই যে প্রেজেন্টেশন করেন, উনিও অত্যন্ত ডেসপারেট একজন পিপল। এর বাইরে আছেন আমাদের এমদাদুল হক, এমদাদ ভাই আছেন, মানে আমাদের আলিসের যারা জিগরি ভাই আর কি, এমদাদ ভাই আছেন, উনিও খুবই ডেডিকেটেড। অলরেডি উনি 500 পয়েন্টের কিছু প্রোডাক্ট সেলও করেছেন এবং টোটাল টিম নিয়ে উনিও কাজ করছেন খুব সিরিয়াসলি, এমদাদ ভাই। তারপরে আমাদের এইদিকে এই যে এক্সিকিউটিভ ফোরামের যে লাইভ করেন আমাদের এই যে আসাদ ভাই, ওনারা অত্যন্ত ডেসপারেট ওয়েতে কাজ করছেন। এর বাইরে আছেন আমাদের আরও অনেকেই আছেন খুব সিরিয়াসলি, যারা এই প্রতিষ্ঠানকে এতদূর নিয়ে আসার পিছনে ডিস্ট্রিবিউটরদের পক্ষ থেকে যে শক্তিশালী ভূমিকাটা রাখা দরকার, এই ভূমিকাটা যারা রেখেছেন, এক্সিকিউটিভ ফোরাম, পিএইচডি ফোরাম এবং ডিস্ট্রিবিউটর ফোরামের দায়িত্বশীল যারা, আপনাদেরকেও অশেষ অশেষ ধন্যবাদ। আর বিনিয়োগকারীদের উদ্দেশ্যে কিছু কথা দিয়ে শেষ করে দিব। তা বিনিয়োগকারী ভাইজানেরা, আপনাকেও কি ডর ভাঙছে? মানে না এখনো হালকা মিতা শুয়ে আছেন? হ্যাঁ, তো হালকা মইতা যদি শুয়ে থাকেন সমস্যা নাই, আপনারা হালকা মইতা শুয়ে থাকেন, আর আমরা আমাদের কাজ চালাইতে থাকি, বুঝছেন তো? তো আপনাকেও আর কোনো পরামর্শ দিব না, আপনাকেও আর পরামর্শ দেওয়ার কিছু নাই। গাইবান্ধা থেকে শহীদুল ইসলাম খোকন, এই যে উনি আমাদের আরও একজন ডেসপারেট লিডার,
ধুমসে উনি মানে ডিন ভেরিফিকেশন করতেছে, ডিন অ্যাক্টিভেশন করতেছে, এনএফসি করতেছে, প্রোডাক্ট সেল করতেছে, টিম নিয়ে কাজও করতেছে। মানে উনি সাহসী মানুষ আর কি, ওই যে ওই বেকুবের মতো, বেকুব গোষ্ঠীর মতো ভীত না আর কি। তো যাই হোক, বিনিয়োগকারী যারা আছেন আশা করি আপনারাও ভীত না, আপনাকেও আশা করি ধীরে ধীরে সাহস হইতেছে। মানে আপনাকে তো ওই যে কইলজা, ওই মুরগির কইলজা জাগো হ্যাঁ করে কইতেছি আর কি। তো আপনারা মুরগির কইলজা যারা হ্যাঁ করে বয়ে থাকেন, আর যারা লায়ন হার্টেড হেরা কিন্তু ঠিকই কাম করতেছে। কথা হবে কিন্তু সময়ে, সময়ে কথা হবে। আপনারা বিনিয়োগকারী যারা হয়ে থাকেন, আর যদি মনে করেন ডিন ভেরিফিকেশন করা দরকার করেন, যদি মনে করেন ডিন অ্যাক্টিভেশন করা দরকার করেন, যদি মনে করেন এনএফসি কার্ড করা দরকার করেন, আর যদি মনে করেন মানে কি হইব বুঝে লই, তাইলে হালকা মইতা শুয়ে পড়েন। তো আজকের আলোচনা এতটুকুই। মাল্টিপারপাসের সামনে যে নির্বাচনটা, ওই নির্বাচনটাকে হুক্কুনের লাহান সবাই আসেন আমরা চাই। মানে শকুন বুঝছেন তো, শকুন যখন যে মরে, গরু মরার আগে শকুন কিন্তু হুক্কুনের লাহান, মানে শকুন চায়া থাকে যে গরুটা কখন মরবো, তো ওইটা আর কি হুক্কুনের লাহান। তো মাল্টিপারপাসের নির্বাচন নিয়ে হুক্কুনের লাহান চায়া থাকেন, মানে তীক্ষ্ণ দৃষ্টি সতর্ক পর্যবেক্ষণে রাখেন আগামীর মাল্টিপারপাসের নির্বাচন। আর সার্বিক পরিস্থিতি যেটা, বেসিক হাতের কাজ যেটা, সেটা চালাই যান। আজকের আলোচনা এতটুকুই, নেক্সটে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।